আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ আসিয়ান কাপ খেলবে ব্যাপারটা কিন্তু এখনো নিশ্চিত, এবং আসিয়ান কাপের আগে পিছে ব্রাজিলের সঙ্গে পরবর্তীতে কিভাবে কোন খেলাটা হবে, সেগুলো হবেও কিনা সেগুলো নিয়ে এখনো পর্যন্ত কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। তবে যেটা 100% শিওর, আমরা সেটা নিয়ে কথা বলি। আমার মনে হয় না যে বাংলাদেশ ফিফার এই টুর্নামেন্টটায় অন্তর্ভুক্ত হয়ে এখন শুধুমাত্র এই ব্রাজিল ম্যাচটার জন্য ইন্ডিয়ার মতো করে এই আসিয়ান কাপটাকে ক্যান্সেল করবে বা আসিয়ান কাপ থেকে নিজেদেরকে প্রত্যাহার করবে। সো সেই দিকে আর তাকাচ্ছি না। আমার কাছে মনে হয় যে লেটস গো ফার্স্ট থিংস ফার্স্ট আর কি, মানে ওভারঅল প্ল্যানের মধ্যে ব্রাজিল কিভাবে ফিট ইন করছে সেটা পরবর্তী বিষয়, বাট আসিয়ান কাপে অন্তত বাংলাদেশের সেরা প্রস্তুতিটা কিভাবে করতে হবে, বাংলাদেশ কিভাবে এই টুর্নামেন্ট অ্যাপ্রোচ করবে এবং এই টুর্নামেন্টের অপোনেন্টদেরকে নিয়ে বাংলাদেশের চিন্তাভাবনাগুলো কি, সেটা আসলে আমাদের আসলে মাথায় রাখা দরকার। তো সেই পলিসি নিয়ে আমার মনে হয় আমরা এগিয়ে যাচ্ছি। এবং এর আগের একটা ভিডিওতে আমি ইন্দোনেশিয়া দলটা কেমন, বর্তমানে তারা কতটুকু কি ভালো করছে, তাদের ইম্পর্টেন্ট প্লেয়াররা কারা আছেন, বাংলাদেশের জন্য কতটুকু ডিফিকাল্ট হবে, সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকে বা এই মুহূর্তে আমি কথা বলতে চাই মালয়েশিয়া দলটাকে নিয়ে, যারা বাংলাদেশের সঙ্গে এর আগেও বেশ কটা ম্যাচ খেলেছে। সো সেই ম্যাচ খেলার পরিপ্রেক্ষিতেই আমার মনে হয় যে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস রয়েছে মালয়েশিয়ার এই দলটার, এবং বাংলাদেশের সাথে তাদের প্রিভিয়াস হিস্ট্রি আছে ডেফিনেটলি। অবভিয়াসলি ইন্দোনেশিয়ার মতো অত স্ট্রং না। আমরা যদি মালয়েশিয়ার ওভারঅল ব্যাপারটা চিন্তা করি, তারা কোথায় আছে বা কি করছে এই মুহূর্তে, তারা ফিফা র্যাঙ্কিংয়ে 136 নাম্বার র্যাঙ্কড আছে। এবং তাদের রিসেন্টলি তাদের ফুটবল বোর্ডে বেশ টালমাটাল একটা অবস্থার তৈরি হয়েছে। আমরা দেখতে পেরেছি যে তাদের প্রিভিয়াস কোচ স্যাকড হয়ে যাওয়ার পর নতুন ইন্টারিম হেড কোচ এসেছেন, যিনি এর আগে টেকনিক্যাল ডিরেক্টরও ছিলেন দলটার। তার নাম হচ্ছে ট্যান চেং হো, এবং তিনি পূর্ববর্তী সময়ে মালয়েশিয়ার একজন প্রফেশনাল ফুটবলারই ছিলেন। পরবর্তীতে টেকনিক্যাল ডিরেক্টরও হয়েছেন এবং মালয়েশিয়ার ন্যাশনাল টিমের ইন্টারিম হেড কোচের দায়িত্ব এই মুহূর্তে তিনি পালন করছেন। মালয়েশিয়া তারা এই এশিয়ান যেই কম্পিটিশনটা হয়, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, সেই জায়গাটাতে পার্টিসিপেট করেছে, এবং সেখানে তাদের পারফরমেন্স অতটা ভালো হয়নি, কারণ এই নতুন একটা ব্যাচ নিয়ে তারা খেলতে গিয়েছিল। পুরনো কিছু খেলোয়াড়দেরকে তারা মিস করেছে রিসেন্ট সময়ে, এবং সে কারণে এই নতুন ব্যাচটাকে নিয়ে গিয়ে তারা কিন্তু সেই টুর্নামেন্টটায় খুব একটা বেশি ভালো করতে পারেনি। এবং এশিয়ান কাপের ক্রেডেন্সিয়ালস যদি বলি, যেই এশিয়ান কাপের কোয়ালিফিকেশনে বাংলাদেশ চেষ্টা করে করে ব্যর্থ হচ্ছে, সেই এশিয়ান কাপের মূল পর্বে মালয়েশিয়া গিয়েছে 3বার, সব মিলিয়ে তাদের হিস্ট্রিতে। এই মুহূর্তে আমরা তাদের যে প্লেয়ারগুলো আছে, যাদের সবচেয়ে হাই প্রোফাইল নাম, তাদের মধ্যে একজন হচ্ছেন আরিফ আইমান, মাত্র 24 বছর বয়সী উইঙ্গার, এবং মালয়েশিয়ান সুপার লিগে তিনি খেলেছেন, গত 4 বছরের প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন প্রতি বছর টানা। সুতরাং তার এই ক্রেডিবিলিটিটা সবাই সবচেয়ে বেশি আসলে অ্যাপ্রিসিয়েট করছে, এবং আমার মনে হয় যে তিনি দলের মূল তারকা, সেটা বলা যেতে পারে আর কি, যে মালয়েশিয়ার ফুটবলের এই মুহূর্তে দ্য ফেস অফ ইট ইজ আরিফ আইমান। তার কিছু সেলিব্রেটারি স্টাইলস আছে যেগুলো খুব ইন্টারেস্টিং। মার্কাস র্যাশফোর্ডের মতো এই সিগনেচার স্টাইলটা আছে তার, আরও বেশ কিছু মজার বা ইন্টারেস্টিং সেলিব্রেশন আছে। তিনি সব মিলিয়ে 39টা ম্যাচ ইতিমধ্যে মালয়েশিয়ার হয়ে খেলে ফেলেছেন। টিনেজ বয়সেই তিনি শুরু করেছিলেন মালয়েশিয়ার জন্য তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা, এবং 8টা গোল সেই 39 ম্যাচ থেকে তার আছে। পরবর্তী যে নামটা মেনশন করতে চাই, তার নাম হচ্ছে ফয়সাল হালিম। তাকে ডাক নামে মিকি ডাকা হয়, এবং তিনিও একজন সেন্টার ফরওয়ার্ড, 28 বছর বয়সী, 18টা গোল মালয়েশিয়ার জন্য আছে 40 ম্যাচ থেকে। প্রলিফিক একজন গোল স্কোরার এবং খুব রিলায়েবল একজন গোল স্কোরার। তিনি তার মতো করেই খেলে যেতে থাকেন, এবং আমার মনে হয় যে এই মালয়েশিয়া দলটা যারা এশিয়ান কাপে বা আসিয়ান কাপে পার্টিসিপেট করছে, এই দলটার খুব ইম্পর্টেন্ট একজন সদস্য হবেন ফরওয়ার্ড লাইনে। সো দে হ্যাভ অপশনস গোয়িং ফরওয়ার্ড, সেই জায়গাটাতে তাদের কিছু এক্সাইটিং প্রসপেক্টস আছে। সাফাউই রাশিদ, তিনি আছেন মিডফিল্ডার, অ্যাটাকিং মিড পজিশনে খেলতে পারেন, উইংয়ে খেলতে পারেন, এবং সব মিলিয়ে 72 ম্যাচ থেকে 22টা গোল। কারেন্ট এই মালয়েশিয়া লাইন আপের মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্সড প্লেয়ার এবং সবচেয়ে বেশি গোল দেওয়া প্লেয়ার। এবং বাংলাদেশের সঙ্গেও তিনি কিন্তু গোল দিয়েছেন। বাংলাদেশের এগেনস্টে 2022-এর যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটা মালয়েশিয়া 4-1 গোলে জিতে নিয়েছিল, এবং সেখানে কিন্তু এই সাফাউই রাশিদের গোল আছে। সো হি নোজ বাংলাদেশ, হি নোজ জামাল ভুইয়া, হি নোজ বাংলাদেশের তখনকার সেট আপটা, 4 বছর আগে যে সেট আপটা বাংলাদেশের ছিল, হাভিয়ার কাবরেরার আন্ডারে সেই টুর্নামেন্টটা বাংলাদেশ খেলেছিল। তারপর আমরা দেখছি যে ম্যাথিউ ডেভিস, তিনি একটা রিসেন্ট ইনক্লুশন বলা যায়। 31 বছর বয়স, রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন, সেন্টার ব্যাক খেলতে পারেন। মূলত তার জন্মটা অস্ট্রেলিয়ায়, তিনি পুরোপুরি মালয়েশিয়ান বর্ন অ্যান্ড ব্রেড না। অস্ট্রেলিয়াতে তার জন্ম, এবং অস্ট্রেলিয়াতে ইউথ লেভেলেও তিনি তার ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, অর্থাৎ অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়ে ইউথ লেভেলে তিনি খেলেছেন। পরবর্তীতে তিনি মালয়েশিয়াতে
চলে এসেছেন এবং সেখানেই মালয়েশিয়ার নাগরিকত্ব পেয়েছেন তার মায়ের সূত্রে। সেই জায়গা থেকে তিনি মালয়েশিয়ার জন্য খেলার জন্য রেডি হয়েছেন এবং খেলছেন। সব মিলিয়ে 58টা ম্যাচ খেলে ফেলেছেন ইতিমধ্যেই এবং কারেন্টলি তিনি এই দলটার ক্যাপ্টেন এবং বাংলাদেশের সঙ্গে 2022-এও কিন্তু তিনি ছিলেন এই ম্যাথিউ ডেভিস। সো ওভারঅল একটা প্যাকেজের কথা যদি চিন্তা করি, ইন্দোনেশিয়ার সঙ্গে তাদের তফাৎটা এটাই যে তারা খুব বেশি অরিজিন ফুটবলার্সদেরকে আসলে ইনভাইট করে এখনো ইন্টিগ্রেট করতে পারেনি। তাদের প্রসেসটা অনগোয়িং আছে, বাট ফিফার সাথে কোনো একটা সমস্যা তাদের হয়েছে। এই অরিজিন প্লেয়ারদের রেজিস্ট্রেশন, তাদেরকে ঠিকঠাক মতো পেপারস বুঝিয়ে মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে তারপরে তাদেরকে দলে ইন্টিগ্রেট করার বেশ কিছু জায়গায় সমস্যা আছে। সে কারণে তারা ঠিকঠাকভাবে তাদেরকে আসলে আনতে পারছে না, বাট তারাও চেষ্টা করছে, কারণ তারা দেখছে যে দিস ইজ দ্য প্রসেস। বাদ বাকি সব টিম যারা আছে মোটামুটি তারা কিন্তু এই প্রসেসেই যাচ্ছে। আপনি ইন্দোনেশিয়ার কথা বলেন, তারা অজস্র ফরেন লিগে খেলা অরিজিন প্লেয়ারদেরকে কিন্তু তাদের দলে ভেরাচ্ছে দলের শক্তিমত্তা বাড়ানোর জন্য, এবং খুব জলদি এমন হতে পারে যে ইন্দোনেশিয়া 100-র নিচের র্যাঙ্কড টিম হয়ে যেতে পারে। সো তারা ওই প্রসেসে এগিয়ে যাচ্ছে। মালয়েশিয়া খানিকটা টালমাটাল অবস্থায় আছে, 136 নাম্বার র্যাঙ্কিং, এবং আমার কাছে মনে হয় যে ইয়েস 2022-এ শেষ খেলা হয়েছে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের, তবে সেই জায়গা থেকে বাংলাদেশ অনেক বেশি ইমপ্রুভ করেছে, মালয়েশিয়া বোধহয় খুব বেশি এগিয়ে আসতে পারেনি। সুতরাং একটা রিয়ালিস্টিক চান্স যদি আপনি বলেন, ডেফিনেটলি বাংলাদেশের আছে মালয়েশিয়াকে হারানোর এই আসিয়ান কাপের এই টুর্নামেন্টটায়। সো বেশ কিছু পজিটিভস দেখা যায় অপোনেন্টদেরকে দেখে। হ্যাঁ, র্যাঙ্কিংয়ের হিসেবে একটু উপরের দিকে তারা আছে, বাট তারা এখন কোন পজিশনে আছে, তাদের খেলোয়াড়দের কনটেক্সট কি, তাদের বোর্ডের কি সিচুয়েশন, নতুন ইন্টারিম কোচ আছেন, মানে ইটস আ ট্রানজিশনাল ফেজ ইন মালয়েশিয়ান ফুটবল। সো এই সুযোগটা আসলে বাংলাদেশের নিতে পারতে হবে, কারণ উই লুক টু বি মাচ মোর সেটেলড। অ্যাটলিস্ট আমাদের স্কোয়াডটা সেটেলড আছে, নতুন কোচ এসেছেন এবং মোটামুটি হাই প্রোফাইল কোচ, একটা লং টার্ম প্ল্যান নিয়ে তিনি আগাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ইটস এ ভেরি ইন্টারেস্টিং গেম যেটা হতে পারে। মালয়েশিয়া ভার্সেস বাংলাদেশের ওভারঅল আমরা যদি চিন্তা করে দেখি, 1975 সালে তারা প্রথম ম্যাচ খেলেছিল এবং সব মিলিয়ে তারা যে কটা ম্যাচ খেলেছে, মালয়েশিয়ার জয় আছে সেখানে 7টা, দুটো হয়েছে ড্র, আর একটা মাত্র ম্যাচ বাংলাদেশ জিতেছিল, তাও সেটা 1982 সালে, মানে অনেক আগের একটা ঘটনা। এবং 82 সালে সেটা এশিয়ান গেমসের একটা ম্যাচ ছিল, গ্রুপ সিতে বাংলাদেশ এবং মালয়েশিয়া ছিল, নয়াদিল্লি বা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল সেই টুর্নামেন্টটা, এবং সেখানে বাংলাদেশ 2-1 গোলে জিতেছিল। বাংলাদেশের পক্ষে লেজেন্ডারি দুজন ফুটবলার বাদল রয় এবং আশিস ভদ্র, এই দুজন গোল দিয়েছিলেন, এবং এই ম্যাচটাই একমাত্র ম্যাচ যেখানে বাংলাদেশ মালয়েশিয়াকে হারাতে সক্ষম হয়েছিল ফিফা ফুটবলের ইতিহাসে। সো একটা সুযোগ আছে, এই ম্যাচটাই সেই সুযোগটা হতে পারে, আসিয়ান কাপটাই সেই সুযোগটা হতে পারে। বাংলাদেশ ইজ অন দ্য রাইজ, মালয়েশিয়া ইজ ইন ট্রানজিশন। এই সুযোগটাই বাংলাদেশের নেওয়া উচিত, এবং আমার কাছে মনে হয় যে যদি সঠিকভাবে বাংলাদেশ তাদের স্কোয়াডটা নির্বাচন করতে পারে আসিয়ান কাপটার জন্য, এবং অ্যাভেলেবল যে ফরেন লিগে খেলা প্লেয়াররা আছেন তাদেরকে যদি পেয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া উইল সাডেনলি সি যে বাংলাদেশ কিন্তু আর আগের সেই বাংলাদেশ নাই, 2022-এর বাংলাদেশ নাই। দে আর আ ভেরি ভেরি ডিফারেন্ট টিম, দে আর আ টিম উইচ হ্যাজ আ লট অফ কোয়ালিটি, যেটা তাদেরকে আসলে টেক্কা দেওয়ার মতো। তো দেখা যাক শেষ পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচটা কতটুকু ইন্টারেস্টিং হয়। আমরা অপোনেন্ট ওয়াচ করছি, ইন্দোনেশিয়া ডেফিনেটলি হার্ডেস্ট আমাদের গ্রুপের, তারপর মালয়েশিয়া র্যাঙ্কিংয়ে আমাদের থেকে বেশ উপরে থাকলেও আমার মনে হয় যে দল দুটোর কোয়ালিটি বাংলাদেশ আর মালয়েশিয়ার মোটামুটি সমমানের রয়েছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মালয়েশিয়াকে নিয়ে আসলে আলাদা করে চিন্তা করার খুব একটা বেশি কি দরকার আছে কিনা, এবং এটাই কি বাংলাদেশের মোক্ষম সুযোগ কিনা 1982 সালের পর মালয়েশিয়াকে আবারও ফুটবলের মাঠে হারিয়ে দেওয়ার। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।